প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিগত ক্লাসে এই রাসায়নিক বিক্রিয়ার মানে আরএমএস বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বর্গমূল গড় বর্গ গতিবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে গতিশক্তি নির্ণায়ক কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার প্রথমেই বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন হচ্ছে, এসটিপিতে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি কত? তো তোমরা একটু খেয়াল করো, আমি গতদিন গতিশক্তি নির্ণয়ের দুটো সমীকরণ পড়িয়েছিলাম। একটা হচ্ছে একটি অণুর গতিশক্তি আর এক মোল গ্যাসের গতিশক্তি। তো আমি প্রথমেই বলি তোমাদেরকে, বিক্রিয়া পাত্রে যখন গ্যাসের অণু নেওয়া হয়, অসংখ্য গ্যাসের অণু থাকে, তাই যদি 1 মোল 5 মোল 10 মোল বলে, তখন তাদের ক্ষেত্রে গ্যাসের গড় গতিশক্তি বা মোট গতিশক্তি দুইটাই হতে পারে। যাই বলুক, একই সমীকরণ। কিন্তু যদি একটি অণু বলে, যে কোনো গ্যাসের একটি অণুর কথা বলে, তখন সেক্ষেত্রে অবশ্যই অণুটির গড় গতিশক্তি হবে। তো আমরা প্রথমেই এই অঙ্কটি করি। এসটিপিতে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি কত? তো আমরা প্রথমেই দেখি, একটি অণুর গড় গতিশক্তি ইকে ইকুয়াল টু 3RT/2NA। এই সমীকরণটি আমরা দেখব। এখানে একটু খেয়াল করো, আমরা যখন সমাধান করেছিলাম একটি গতিশক্তি নির্ণয় দেখিয়েছিলাম, কিন্তু গড় কথাটা লেখা থাকুক বা নাই থাকুক, একটি অণুর কথা বললে আমরা গড় গতিশক্তি নির্ণয় করব। আর যদি কোনো কারণে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে একটি অণুর গতিশক্তি নির্ণয় করো, তখন প্রশ্নে যদি গতিশক্তি উল্লেখ করা থাকে, একটি অণুর গড় না বলে শুধু গতিশক্তির কথা বলা থাকে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, একটি অণুর গতিশক্তি লিখবো, গড় লেখার দরকার নেই যদি প্রশ্নে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, এখানে আমরা জানবো যে গ্যাস পাত্রে কখনো একটি অণু তার গতিশক্তি স্থির রাখতে পারবে না, কারণ গ্যাস পাত্রে অণুগুলো কি থাকে? গ্যাস পাত্রে অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আবার তারা পাত্রে গায়ে গিয়ে ধাক্কা দেয়, যে কারণে গ্যাস পাত্রের একটি নির্দিষ্ট অণু কখনো তার গতিশক্তি স্থির রাখতে পারবে না। সেই জন্য তার গতিশক্তি হবে সবসময় গড় গতিশক্তি। সেই জন্য আমরা গড় গতিশক্তি, প্রশ্নে উল্লেখ ছিল গড় গতিশক্তি লিখলাম। তো এখানে একটু খেয়াল করো, আমরা সুতরাং একটি অণুর গড় গতিশক্তি ইকে লিখতে পারি ইকুয়াল টু, এইখানে পাশে লিখো, মূলত আমার আরেকটি কথা বলে রাখি, আমরা যখন গ্যাসের অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি যেটাই নির্ণয় করি না কেন, গ্যাসের গতিতত্ত্বের পঞ্চম শিখার যে কথাটি উল্লেখ ছিল যে গ্যাসের অণুসমূহের গতিশক্তি তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু টি। যখন ইকে ইজ প্রপোর্শনাল টু টি হবে, তাহলে বাকি অংশগুলো কি? এখানে 3R/2NA, এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এন এর উল্টো সংখ্যা, এইসব মানেই ধ্রুবক। সেই জন্য আমরা গ্যাসের পঞ্চম শিখার যে উল্লেখ ছিল, গ্যাসের অণুসমূহের গতিশক্তি তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক, এই জন্য ইকে ইজ প্রপোর্শনাল টু টি, মানে গ্যাসের অণুসমূহের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক উল্লেখ করা ছিল। তাই আমরা এখানে
এখানে শুধু এই গতিশক্তি বা গতিশক্তি নির্ণয়ে শুধু তার তাপমাত্রার মানটি জানা থাকলে আমি এই অঙ্ক থেকে গতিশক্তি বা গতিশক্তি বের করতে পারবো। শুধু তাপমাত্রার মানটা জানা থাকলেই যথেষ্ট হবে, কারণ গ্যাসের অনুষমের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, তো এখানে টি এর মান হচ্ছে এসটিপি বলাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0.273 কেলভিন, 3 কেলভিন। এখানে আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। এন অ্যাভোগাড্রো সংখ্যা 6.0 2 × 10⁻23 মৌলিকুল পার মোল। একটু খেয়াল করবে, আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা ধ্রুবক মনে করে অনেক সময় এটাকে একক লিখি না, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার একক আছে, এককটা হচ্ছে মৌলিকুল পার মোল। অর্থাৎ প্রতি মোলে এত জুল থাকে অ্যাভোগাড্রো সংখ্যা সেটি। তো আমরা আগেই জানতাম অ্যাভোগাড্রো সংখ্যার সংখ্যা হচ্ছে কি, যে কোনো পদার্থের এক মোলে একটি নির্দিষ্ট সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে, সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তো সেই জন্য এক মোলে অণু সংখ্যাটাই অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এটাকে এক হিসেবে লিখতে হলে আমরা মলিকুল পার মোলে লিখি। হ্যাঁ, তো এখন আমরা এখানে মানগুলো বসাই। আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। টি হচ্ছে 273 কেলভিন 2 Na। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 10⁻23 মৌলিকুল পার মোল। তাহলে প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, আসলে এখানে অঙ্কের এই ক্যালকুলেশন করে উত্তর বসানো এটা কোনো মূল কাজ নয়। আমাদের মূল কাজ হচ্ছে যে এই অঙ্কটার জন্য কোন সমীকরণটি প্রযোজ্য হবে, এই সমীকরণের যে রাশিগুলো আছে তাদের মানটা কিভাবে বসাবো। তাহলে একটু খেয়াল করো, তবে এককের দিকে খুব যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এইটা পরবর্তীতে এককে ভুল হলে অনেক সময় নাম্বার কাটতে পারে, সেই জন্য আমরা এককে গুরুত্ব দিয়ে করবো। দেখো এখানে একটু করে কেলভিন পার কেলভিন কাটা গেল, পার মোল আর পার মোল কাটা গেল, তাহলে জুল পার মলিকুল হবে না, জুল পার মলিকুল। এই এখানে কি বলা হয়েছিল, একটি অণুর গড় গতিশক্তি, এই জন্য গতিশক্তি জুল, কিন্তু একটি অণুর বলাতে জুল পার মলিকুল। এই এককটা সঠিকভাবে লিখতে হবে। একটি অণু বললে পার মলিকুল আসবে। আর যদি এমনি যেমন পরের অঙ্কটা এখানে পরে আসতাম করে, তখন করার সময় দেখাবো, এখানে তোমার পার মলিকুল আসবে না, সেটা অঙ্ক করার সময় দেখাবো তোমাদের। তো যাই হোক, তো আমরা এখন এই অঙ্কটি ক্যালকুলেশন করে যাই পাই উত্তর এইটি হবে। তাহলে এসটিপিতে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি হবে কত, এইটাই। এখানে ক্যালকুলেশন করার পরে যে মানটা পাবো সেটাই উত্তর হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই পরের অঙ্কটাতে যাই, একটু খেয়াল করো। আমরা প্রথম অঙ্কটা করে ফেলেছি, পরের প্রবলেমটা একটু দেখো। পরের প্রবলেমটা হচ্ছে, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি মোল হিলিয়াম ও জ্যানুলের গড় গতিশক্তি নির্ণয় করো। এখানে আমি একটু আগে বললাম গ্যাসের অণুসমূহের গতিশক্তি তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের অণুসমূহের গতিশক্তি তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক। এখানে কোন গ্যাস, গ্যাসের এই দেখো এখানে কোন গ্যাস তার কোনো নাম বা তার আণবিক ভরের এখানে প্রয়োজন নেই।
তো এখানে যদিও বলেছে প্রতিমোল হিলিয়াম ও জ্যাননের গড় গতিশক্তি নির্ণয় করুন, তো এখানে হিলিয়ামের যে গড় গতিশক্তি বের হবে, হিলিয়ামের যে গতিশক্তি হবে ও জ্যাননের জন্য একই গতিশক্তি হবে। এই অঙ্কটি দুইবার করার কোনো প্রয়োজন নাই, তবে অঙ্কটা করার পর একবার করে বলতে হবে হিলিয়াম গতিশক্তি এবং জ্যাননের গতিশক্তি সমান, যেহেতু তাপমাত্রা একই। কারণ আমরা পড়েছি কি গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিক্ষা, যে জন্য আমরা কেমিস্ট্রি পড়ানোর সময় থিওরিকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেই, এবং থিওরি জানা থাকলে গাণিতিক প্রবলেম অনেক সহজ হয়। আর যে কোনো টিচার প্রশ্ন করার সময় থিওরিকে ভিত্তি করেই প্রশ্ন করবে। শুধু অঙ্কের জন্য, মানে তোমাদের একটা অঙ্ক করতে দিল, সেটা তুমি করে ফেললা, তার জন্য অঙ্ক দেবে না। এখানে তুমি থিওরি পড়েছে কিনা, থিওরি পড়ার সাথে অঙ্কের একটা যোগসূত্রতা থাকবে। তো যাই হোক, আমি এখন এই অঙ্কটি দেখাই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে বলেছি কি দেখো, প্রতি মোল, একটু খেয়াল করো ভালো করে, প্রতি মোল বলাতে আমরা লিখব কি n মোল, n মোল যে কোনো গ্যাসের n মোল যে কোনো গ্যাসের গতিশক্তি EKN সমান (3nRT/2)। এখানে একটু দেখো, এখানে n মোল যে কোনো গ্যাসের গতিশক্তি হবে 3nRT/2। এই সমীকরণটা আমরা প্রতিপাদন করেছিলাম পূর্বে, এবং সমীকরণ প্রতিপাদন করার সাথে এই কথাগুলো বলা হয়েছিল। n মোল যে কোনো গ্যাসের গতিশক্তির মাত্রা হবে 3nRT/2। তাহলে আমরা এখানে লিখি, এখানে T সমান 30 যোগ 303 কেলভিন, আর এর মানটি 8.314, জুল পার মিনিট পাবো। এখানে একটু খেয়াল করো, প্রতি মোল বলাতে n equal to 1, n equal to 1 মোল, আর বাকি আছে ওই তিনটা রাশি। সুতরাং আমরা তিনটা রাশির মান এখানে বসিয়ে দিই। মোল n এর মান, আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এখানে T এর মান হচ্ছে 303 কেলভিন, নিচে শুধু 2। একটু খেয়াল করো, এখানে ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে একটু দেখো। আমরা আগে এককটা দেখি, দেখো মোল পার মোল কাটা গেল, পার কেলভিন কেলভিন চলে গেল, শুধু থাকবে জুল। তাহলে আমরা যদি দেখো একটু করে, প্রতি মোল অর্থাৎ 1 মোল বা 5 মোল 10 মোল এরকম নির্দিষ্ট সংখ্যক মোলের যদি গতিশক্তি হিসাব করতে বলে, এই গতিশক্তিটা গড় হতে পারে মূল গতি। প্রশ্নে যদি গড় গতিশক্তি থাকে আমরা গড় গতিশক্তি হিসেবে লিখবো, আর যদি মোট গতিশক্তি বলে সেটাও একইভাবে অঙ্ক করলে হবে। তবে মনে রাখতে হবে, এখানে মোল সংখ্যা যদি নির্দিষ্ট থাকে তখন সেক্ষেত্রে অঙ্কটা এই সূত্রে হবে। তাহলে এখন মানটা বসিয়ে দিলে আমরা পাবো উত্তর। এখানে অন্যান্য ক্যালকুলেশন করলে এই উত্তরটা জুল পাবো, এই জুল উত্তরটা পাবো। এবার লিখতে হবে এখানে প্রতি মোল হিলিয়ামের, লিখবে যে গ্যাসের, যেহেতু গ্যাসের গতিশক্তি
তাদের পরম তাপমাত্রার গ্যাসের গতিশক্তি তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক, তাই হিলিয়াম গ্যাসের গতিশক্তি মান জ্যানন গ্যাসের গতিশক্তির মানের সমান হবে যদি তাপমাত্রা একই থাকে। তাহলে আমরা কি করবো, এখানে প্রথমে হিলিয়ামের গতিশক্তি বের করলাম, বের করার পরে এই মানটাই মূলত জ্যাননের গতিশক্তি হবে। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি, অথবা তুমি নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারো, যেহেতু গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ শুধু তাপমাত্রার উপরে নির্ভর করে, তাই হিলিয়ামের গতিশক্তি যাই হবে জ্যাননের গতিশক্তিও তাই হবে। তো আমরা এখানে শেষ করলাম। আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখাচ্ছি। দেখো, এই গাণিতিক প্রবলেমটিও পূর্বেরটার চেয়ে একটু ভিন্নতা আছে, তাই ওপরেও আমি তোমাকে একটু করে দিই। দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে গ্যাসের পরিমাণ দেওয়া আছে। পরিমাণ দেওয়া থাকলে একটি সহজ কথা বলে দিই তোমাদেরকে, যদি গ্যাসের এরকম নির্দিষ্ট পরিমাণ গ্রামে দেওয়া থাকে, তা থেকে আমরা গ্যাসের মোল সংখ্যা বের করব, আর মোল সংখ্যা বের করে এক মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ যেটা পাবো সেখানে এর মানটা বসিয়ে দেবো। তাহলে গ্যাসের যদি নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, সেক্ষেত্রেও এক মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে কি পাবো, and মোল গ্যাসের গতিশক্তি EK equal to 3 nRT/2। তাহলে এখানে n মানটা বের করবো। দেখো, n হচ্ছে কি এখানে মোল সংখ্যা, তাহলে আমার n equal to পাই আমরা এরকম W/m। এখানে W হচ্ছে 16 গ্রাম আর m এর মান হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে এখানে মানটা পাই কত, 0.5 মোল, 0.5 মোল। এবার টি এর মান, টি হচ্ছে 27, 300 কেলভিন। আর এবার আর মান বসাবো, আর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে আমাদের তিনটে রাশি ছিল n আর টি, তিনটে রাশির মান বের করলাম। এখান থেকে আমরা পাবো EK, মানে কি এখানে প্রকৃতপক্ষে আমরা কি বের করছি এখন, 0.5 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি। তো আমাদের যদি গ্যাসের নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, সহজ কথায় বলে দিচ্ছি একদম, n এর মানটা বের করে মোল সংখ্যা এখানে বসিয়ে দিলে, এখান থেকে এক মোল গ্যাসের গতিশক্তি বের সমীকরণ থেকে আমরা যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের গতিশক্তি বের করতে পারি। তবে আমি আবার বলে দিই, এই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের গতিশক্তি আসলে নির্দিষ্ট থাকে, সেজন্য এটা মোট গতিশক্তি হয়। এটা মোট গতিশক্তি হওয়াটা স্বাভাবিক। আর একটি অণু দিলে তাহলে গতিশক্তি হবে
একটি অণু দিলে গতিশক্তিটা গড় গতিশক্তি হয় একটি অণু। তো আমরা একটু মান বসাই, EQM আর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর পি এর মান তিনশো কেলভিন ভাগ 2। তো এখানেও ক্যালকুলেশন করলে আমি কি পাবো দেখো, এখানে একটু খেয়াল করো, এই মোল পার মোল কাটা যাবে, পার কেলভিন কেলভিন কাটা যাবে, তারপর শুধু জুল। তাহলে আমরা এই মানগুলো বসানোর পর এখান থেকে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে পারলাম। তো আমি একটু বলে রাখি আগে থেকেই, এই গ্যাসের পরিমাণ তোমাদের আমি নিচে আন্ডারলাইন করে দিলাম। গতিশক্তি নির্ণয় করতে সাধারণত গ্যাসের তাপমাত্রাই যথেষ্ট, কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যদি গতিশক্তি বের করতে বলে তখন কত মোল, ওই পরিমাণ গ্যাস দ্বারা কত মোল হয় সেটা আগে মোল সংখ্যা আমরা নির্ণয় করে নেব। তাও মনে হয় তোমাদের কাছে অঙ্কগুলো সহজ লেগেছে। আর আমি এখানেও 3টে অঙ্ক করলাম এই ক্লাসেও, পূর্বে গতিশক্তি নির্ণয়েও বেশ কয়েকটা অঙ্ক দেখিয়েছি। আমার বিশ্বাস যে তোমরা এই অঙ্কগুলো করলে তোমাদের মূল পরীক্ষার যে অঙ্ক, এটা সমস্যার সমাধান করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আশা করছি তোমরা এই ধরনের গাণিতিক প্রবলেমগুলো পারবে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এর পরবর্তীতে আমি আরেকটি ক্লাস দেখাবো। তো আজকে এখানে শেষ করছি তোমাদেরকে।